আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2021-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এখানে দেখো উদ্দীপক হিসেবে কি দেওয়া আছে, এডিপি, এটার সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছে। এই ছোট হাতের আই দ্বারা হচ্ছে ইনঅর্গানিক বোঝাচ্ছে। ইনঅর্গানিক একটা ফসফেট যুক্ত হয়েছে, এখানে প্রভাবক হিসেবে ক্লোরোফিল, আর উপরে আছে এল। এখানে হচ্ছে তৈরি করবে কি জিনিস, এইটা হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। ডাই শব্দের অর্থ হচ্ছে দুই। এডিপি অ্যাডিনোসাইন ডাইফসফেট, দুইটা ফসফেট। এটার সাথে যদি আরেকটা ফসফেট তুমি যুক্ত করো তাহলে কয়টা ফসফেট হবে? তিনটা। এটিপি, তাহলে এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি হলো এটিপি। তাহলে আমরা বুঝতে পারতেছি কিউ এর জায়গায় কি হবে, এটিপি হবে। এটিপি এটা এখন কিভাবে সম্পন্ন হয়? সূর্যালোকের উপস্থিতিতে, আর ক্লোরোফিল তো পাতাতে থাকেই। তার মানে আমরা বুঝতে পারছি এল জায়গাটায় হবে হচ্ছে সূর্যালোক। এখন আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে এই বিক্রিয়াটা আমরা দেখছিলাম। আলোক নির্ভর, তুমি নাম শুনলে বুঝতে পারতেছো আলোর উপর নির্ভর করতে হবে, তার মানে অবশ্যই আলোর প্রয়োজন। আলো, আর তাহলে এটা এটিপি, আমরা এটা বুঝতে পারছি। এটা হচ্ছে তোমার ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। ফসফোরাইলেশন প্রক্রিয়া হচ্ছে অ্যাডিনোসাইন গ্রুপের সাথে যদি ফসফেট অণু এসে যুক্ত হয় তখন এটাকে আমরা ফসফোরাইলেশন বলবো। আর যদি এটার উল্টাটা হইতো, ফসফেট যদি মুক্ত হয়ে যেত বা বিযুক্ত হইতো, তখন তাকে আমরা ডিফসফোরাইলেশন বলতাম। এখন উদ্দীপকটা ধরতে পারার পরে এখানে দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে। বলছে যে তোমার শ্বসন কি। খ নম্বর বলছে C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি কেন, ব্যাখ্যা করো। গ নম্বর বলছে উদ্দীপকের বিক্রিয়ায় এল এর ভূমিকা। উদ্দীপকের বিক্রিয়া অর্থাৎ ফটোফসফোরাইলেশন বিক্রিয়া, এই বিক্রিয়াটা এল এর প্রভাব, এল এর ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। এখন আমরা এল এর ভূমিকা বলতে এই বিক্রিয়াটা যেহেতু সালোক সংশ্লেষণের ভিতরে অন্তর্ভুক্ত, অর্থাৎ আলোক নির্ভর পর্যায়ের একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটা অর্থাৎ আমরা সালোক সংশ্লেষণে আলোর প্রভাবটা বর্ণনা করব এই জায়গায়। এরপর ঘ নম্বরে বলছে উদ্দীপকে যে কিউ উপাদান ব্যবহার করে শর্করা তৈরির কৌশল। কিউ কি জিনিস? এটিপি। এটিপি ব্যবহার করে শর্করা কিভাবে তৈরি করব এটা হচ্ছে আমরা বর্ণনা করব। এরপরে এখন যদি আমরা উত্তরে যাই, দেখো এখানে তোমাদের জন্য আমাদের যে স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা সাজিয়ে দেওয়া আছে। তোমরা পরীক্ষায় কিভাবে এটা লিখবা, মানে পরীক্ষা খাতায় রিপ্রেজেন্ট করবা, এভাবে হচ্ছে আমাদের বইটা সাজিয়ে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো। এখন দেখো ক নাম্বারে আমাদের কি চাইছিল, যে শ্বসন কাকে বলে। শ্বসন হচ্ছে এরকম একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যে প্রক্রিয়াটায় তোমার গৃহীত জটিল খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয়। সরল উপাদানে পরিণত হয় কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকে হচ্ছে তোমার শ্বসন বলে। তাহলে শ্বসন প্রক্রিয়া কাকে বলে এটা গেল। এরপরে C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি হয় কেন? কারণ C4 উদ্ভিদে কার্বন বিজারণ বেশি হয়, যার জন্য সালোক সংশ্লেষণও বেশি হয়। কার্বন ডাইঅক্সাইড বেশি, সালোক সংশ্লেষণের জন্য তো কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে যদি সে নিতে পারে তাহলে তো তার সালোক সংশ্লেষণের হারও বেশি হবে। এই C4 চক্রটা তোমার হচ্ছে হ্যাচ ও স্ল্যাগ, দুইজন বিজ্ঞানী হচ্ছে আবিষ্কার করছে, যার জন্য এই C4 চক্রটাকে তুমি হ্যাচ ও স্ল্যাগ চক্রও বলতে পারো। এখন এই C4 চক্রটা সম্পন্ন হয় হচ্ছে মেইনলি তোমার ঘাস জাতীয় যে উদ্ভিদগুলা, যেমন তোমার আখ, ভুট্টা, নটে শাক, তারপরে দূর্বা ঘাস, এইগুলা অ্যামারোনোথাস, এগুলাতে হচ্ছে তোমার এই C4 চক্রটা সম্পন্ন হয়। এখানে বান্ডলসিড কোষে C4 এর কোনো অভাব হয় না, তাই কোনো ফটো রেসপিরেশন হয় না, ফলে কার্বন বিজারণের হার অধিক হওয়ায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি হয়। তার মানে কার্বন ডাইঅক্সাইড বিজারণের হার ওদের বেশি, যার জন্য সালোক সংশ্লেষণও বেশি। এখন উদ্দীপকের বিক্রিয়ায় এল এর ভূমিকা। এল কি জিনিস ছিল? আমাদের সূর্যালোক ছিল। এখন সূর্যালোকের ভূমিকা উদ্দীপকের বিক্রিয়ায় যদি আমি বলি, তাহলে অর্থাৎ এটিপি তৈরিতে ক্লোরোফিল আর সূর্যালোকের উপস্থিতিতেই এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। এটা যেহেতু সালোক সংশ্লেষণের একটা বিক্রিয়া, অর্থাৎ সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের ভিতরেই সম্পন্ন হওয়া একটা বিক্রিয়া, তাহলে আমরা এল এর ভূমিকা হচ্ছে সালোক সংশ্লেষণের ভিতর মানে বলতে পারবো, মানে সালোক সংশ্লেষণে এই ভূমিকাটা যেই কথা এইখানে মানে অর্থাৎ এই বিক্রিয়াটাতেও আলোর যে প্রভাব ওইটা একই, মানে সেম। তাহলে যদি বলি আলো হচ্ছে আমাদের সূর্য থেকে 7 বর্ণের আলো আসে, বে, নি, আ, সহ, কলা। ছোটবেলা কি তোমরা এভাবে মুখস্থ করছিলা? বে, নি, আ, স, হ, ক, লা, 7টা বর্ণের নাম আমার আম্মু আমাকে এইভাবে মুখস্থ করাইছিল। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, বেনিয়া সহ কলা।
এখন বেনিয়া সহকলার ভিতর থেকে সব বর্ণের আলোতে আবার সালোক সংশ্লেষণ ভালো হয় না। সালোক সংশ্লেষণ ভালো হয় হচ্ছে তোমার বেনি কলা, ওয়ার্ডটা মনে রাখবা, বেনি কলা অথবা কলা বেনি, বেনি কলা, বেগুনি, নীল, কমলা, লাল, এই চারটা আলোতে সালোক সংশ্লেষণ অনেক ভালো হয়, মানে অনেক বেশি পরিমাণে উৎপাদ পাওয়া যায়, বেগুনি, নীল, কমলা, লাল। এখন এটা আলোর প্রভাব, মানে এই বর্ণের আলোগুলাতে সালোক সংশ্লেষণের এরকম দেখা যায়। আর সবুজ আর হলুদ, যে এখানে হচ্ছে সালোক সংশ্লেষণ সবচেয়ে কম হয়, সবুজ আর হলুদ আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে কম হয়। এরপরে আমাদের আলো কিভাবে চলে বলতো? আলো চলে হচ্ছে তোমার এই যে তরঙ্গ আকারে। তাহলে আমি যদি এখন একটা তরঙ্গ আঁকি, দেখো এটা একটা তরঙ্গতে মনে করো আলোটা চলতেছে, এখন এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এর তরঙ্গ দৈর্ঘ্য, আবার এইভাবে একটা আলো মনে করো চলতেছে, এটাও একটা তরঙ্গ। এখন দুইটা তরঙ্গের ভিতর পার্থক্য আছে, দেখো তরঙ্গ দৈর্ঘ্যগুলোর ভিতরে পার্থক্য আছে। এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে আবার আমরা বলতে পারি 400 থেকে 480 ন্যানোমিটারের যে তরঙ্গটুকু, ওই তরঙ্গ দৈর্ঘ্যে হচ্ছে সালোক সংশ্লেষণ অনেক ভালো হয়। আবার মানে 400 থেকে 480 ন্যানোমিটারের যে রেঞ্জটা ভিতর যে কোনো আলোই হইতে পারে। আরেকটা আছে 680 ন্যানোমিটার, 680 ন্যানোমিটারেও সালোক সংশ্লেষণ ভালো হবে। তাহলে এই রেঞ্জটার ভিতরে 400 থেকে 480 আর 680 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষণের হার অনেক ভালো হবে। এখন আমরা আলোর প্রভাবটা বুঝতে পারলাম, আলোর বর্ণ বুঝতে পারলাম, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে পারলাম, কোন আলোতে ভালো হয় কোন আলোতে ভালো হয় না এটাও বুঝতে পারলাম। তাহলে আমাদেরকে যে বলছিল আলোর প্রভাব, এটা আমরা এই যে আলোর প্রভাবটা এখানে বর্ণনা করতে পারছি, আলোর ভূমিকা। তাহলে উদ্দীপকের বিক্রিয়াটায় আলোর ভূমিকা আমরা বুঝতে পারছি। এরপরে এই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য আলো অবশ্যই দরকারি, কারণ এই বিক্রিয়াটা তোমার আলোর অনুপস্থিত আলোক নির্ভর পর্যায়ে সম্পন্ন হয়। তাহলে এটাকে আমরা সালোক সংশ্লেষণেরই একটা অংশ ধরে তাহলে ওই এভাবে করে হচ্ছে বর্ণনা করতে পারি। এরপরে উদ্দীপকের কিউ উপাদান ব্যবহার করে শর্করা তৈরি, কিউ হচ্ছে এটিপি। এখন এটিপি ব্যবহার করে আবার শর্করা কিভাবে তৈরি করব? আমরা জানি সালোক সংশ্লেষণ দুইটা পর্যায়ে সম্পন্ন হয়, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ। নির্ভর পর্যায়ে সূর্যালোকের উপস্থিতিতে তোমার পানির অণু ভেঙে যায়, যেটাকে ফটোলাইসিস বলে। পানির অণু ভেঙে গিয়ে তোমার হচ্ছে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করে। সালোক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেনটা বাতাসে বের হয় ওটা পানি থেকেই আসে। এরপরে ফটোলাইসিস হইলো, ফটোলাইসিস প্রক্রিয়ায় যেই প্রোটনটা তৈরি হয়েছে না, ওই প্রোটনটা আবার NADPH কে জারিত করে, বিজারিত করে NADPH2 তৈরি করে। ওই NADPH2 আর এটিপি কে একসাথে হচ্ছে আত্তীকরণ শক্তি বলে। এখন যদি তোমার এটিপিটা না থাকতো, যে এটিপি যদি এই বিক্রিয়া তৈরি না হইতো, তাহলে কি তোমার আত্তীকরণ শক্তিটা মানে হইতো, উৎপন্ন হইতো না। NADPH2 উৎপন্ন হয়ে থাকতো, কিন্তু তুমি এটিপি কই পেতা? এটিপি কে তো একসাথে আত্তীকরণ শক্তি বলে। এটিপি শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। কি জন্য? এটিপি যে অণুটা, এটা হচ্ছে তোমার শক্তির যোগান দেয়। এটিপি এর প্রান্তীয় ফসফেট গ্রুপটা বিযুক্ত হয়ে যে কোনো বিক্রিয়ায় তোমার হচ্ছে নির্দিষ্ট পরিমাণে একটা শক্তি তুমি পাইতে পারো এটিপি অণুটা ভাঙার মাধ্যমে। আবার প্রয়োজন ফুরিয়ে গেলে, মানে তোমার যখন এখন শক্তির দরকার নেই, তোমার কাছে অনেক শক্তি আছে, তখন তুমি ওইটা আবার জমা করে রাখতে পারতেছো, তাইলে এটিপিটা দরকারি। এখন আত্তীকরণ শক্তি যখন পাইলে, এটিপি আর NADPH2 কে একসাথে আত্তীকরণ শক্তি, ওই আত্তীকরণ শক্তি দিয়ে আবার তোমার যে অন্ধকার পর্যায়ে যখন সূর্যের আলো থাকবে না, তখন তুমি শক্তি মানে কার্বন বিজারণ করে শর্করা তৈরি করতে পারবা। কার্বন বিজারণের ওই সাইকেলগুলো সম্পন্ন করার জন্য তোমার এই আত্তীকরণ শক্তিটা দরকার, তার মানে এটিপিটাও দরকার। তাহলে এটিপি তোমাকে শক্তির যোগান দিচ্ছে। শক্তি যদি না থাকতো তুমি বিক্রিয়াগুলো সম্পন্ন করাইতে কিভাবে? আমাদের আলোক অন্ধকার পর্যায়ে কি হয়, আলোক নির্ভর, নিরপেক্ষ অথবা অন্ধকার যেটাই বলো, ওখানে তোমার তিনটা গতিপথ আছে কার্বন বিজারণে। একটা হচ্ছে কেলভিন চক্র, আরেকটা হ্যাচো-স্ল্যাক চক্র, আরেকটা হচ্ছে ক্রেসুল-এসিয়ান চক্র। এখন এই তিনটা চক্রর ভিতরে C3 যেটা কেলভিন চক্র, ওটা হচ্ছে তোমার উন্নত উদ্ভিদগুলোতে সম্পন্ন হয়। ওখানের বর্ণনা যদি তুমি দিতে যাও, দেখো এখানে হচ্ছে ওই C3 চক্রের কথা কিছুটা বলা আছে, যে রাইবোলোজ 1,5-বিসফসফেট, এটা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়েছে 3-ফসফোগ্লিসার না কিটো অ্যাসিড তৈরি করে। কিটো অ্যাসিড হচ্ছে অস্থায়ী পদার্থ, যেটা পরবর্তীতে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ওইটা থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। ওখান থেকে আবার দুইটা যৌগ তৈরি হয়, একটা হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারলডিহাইড, আরেকটা হচ্ছে 3-অ্যাসিটন ফসফেট। এখন এই দুইটা যৌগ একসাথে বিক্রিয়া করে হচ্ছে কার্বন জমা রাখে, পরবর্তীতে চক্রটা আবার ঘুরে। একবার ঘুরলে একটা কার্বন জমা হয়, দুইবার ঘুরলে দুইটা কার্বন, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার ঘুরলে 6 কার্বন বিশিষ্ট একটা গ্লুকোজ তৈরি হয়। এখন এই চক্রটা ঘুরার জন্য তোমার যে একটা শক্তি প্রয়োজন হবে, ওটা তোমার আত্তীকরণ শক্তি, ওখান থেকে আসবে। এটিপি আর NADPH একসাথে আত্তীকরণ শক্তি। যদি এটা এটিপি না থাকতো, তাহলে তোমার এগুলা কিছুই সম্পন্ন হইতো না। তুমি খাদ্য তৈরি করতে কিভাবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তো আমাদের খাদ্য তৈরি করাটাই মূল উদ্দেশ্য। তাহলে আমরা বুঝতে পারতেছি
যে কি উপাদান ব্যবহার করে শর্করা কিভাবে তৈরি হয়, এটা আসলে শক্তির সাপ্লাই করে, যার জন্য হচ্ছে শর্করা তৈরি হয়। এখন তুমি এভাবে যদি আমি যেভাবে তোমাকে বুঝিয়ে বললাম, ওই ইনফরমেশন গুলো দিয়ে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারার জন্য, ওই ওয়ে অনুযায়ী সুন্দর করে খাতায় লিখতে পারার জন্য তোমার এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই পার্টটা সংযোজিত করা হয়েছে, যেখানে প্রিভিয়াস কয়েক বছরের বোর্ড প্রশ্ন তোমাদের জন্য করে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।